আচ্ছা ধরো তোমার পিছনের জন্য একটু ধরে নি আগে, ও মাথা একেবারে টেবিলের নিচে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ এবার তুমি দাঁড়াও, এবার বলো, তুমি বলো সিপি সিভির তুলনায় কতটুকু বড়? আচ্ছা এই পাশের জন, ওর পাশের জন, হ্যাঁ কতটুকু বড়? কতটুকু আসেনি এইটুকু বড়? পাশের জন, হ্যাঁ মানে আসেনি এইটুকু বড়? পাশের জন আর পরিমাণ বড়। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু হচ্ছে আর, বা সিভি প্লাস আর ইকুয়াল টু সিপি। তুমি বলো, তুমি বসো, তুমি বলো। আমার কাছে 2 সিলিন্ডার গ্যাস আছে, এক সিলিন্ডারে 2 মোল হাইড্রোজেন আছে, আর এক সিলিন্ডারে 2 মোল অক্সিজেন আসে। দুইটারই তাপমাত্রা 10 কেলভিন বাড়াবো। বলো কার অন্তঃস্থ শক্তি বৃদ্ধিটা বেশি হবে? চুপ। কার অন্তঃস্থ শক্তির পরিবর্তন বা বৃদ্ধিটা বেশি হবে? গুড, ভেরি গুড। কর্নারে, একেবারে মেয়েদের কর্নার। বলো পাশের জন, তুমি কি দাঁড়ানো আছো অলরেডি? হ্যাঁ এবার বলো। হাইড্রোজেনের, গুড, ভেরি গুড। পাশের জন, কে বললো সবাই সমান? তুমি বললা, বলো কেন সমান? কেন সমান কেন? হ্যাঁ হ্যাঁ, উভয়ই দ্বিপরমাণু। তো উভয় দ্বিপরমাণু, আর কোনো শর্ত নেই, আর কিছু নেই? কে বললো এখান থেকে? কে বললো? তুমি বললা? দাঁড়াও, এই দুইটার ক্ষেত্রে চেঞ্জ করে দিই একটু। এটা হিলিয়াম গ্যাস। বলো কার অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা এবার বেশি হবে? কেন? এবারে দুইটার ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রে সরবরাহকৃত তাপশক্তি বেশি দিতে হবে? হ্যাঁ, সরবরাহকৃত তাপশক্তি কোনটার ক্ষেত্রে বেশি হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে বেশি হবে। কেন? কারণ এটা সমানুপাতিক তাই। বসো, এই বসো, পিছনে গুলো বসো, বসো। এই এসিটা উঠাই দাও, উঠাই দাও, এসিটা উঠাই দাও। দেওয়া আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেওয়া আছে, দেওয়া আছে, হয়েছে। একটা প্রশ্ন, বলো, প্রশ্ন বলো। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে সিস্টেমের মধ্যে বাইরে থেকে শক্তি সরবরাহ করে কাজ সম্পাদন করতে হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বাইরে থেকে শক্তি সরবরাহ করে কাজ সম্পাদন করতে হয়। হ্যাঁ, ওটা তো বিচ্ছিন্ন একটা সিস্টেম। বাইরে থেকে শক্তি মানে বুঝো, বাইরে থেকে শক্তি, এটার অর্থ বুঝছো? বাইরে থেকে শক্তি সরবরাহ করে কাজ সম্পাদন করতে হয়, এই কথাটার অর্থটা বুঝছে? বাইরে থেকে শক্তি মানে কি? ওই পিস্টনটারে সাপোজ কোনো তাপশক্তি সরবরাহ করতেছো না, পিস্টন আছে, তাপশক্তি সরবরাহ করতেছো না, পিস্টনের ওঠানামা করতে হবে। তো পিস্টনের ওঠানামা করলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে, এই অন্তঃস্থ শক্তিটাই আসলে কাজ করবে। এখন এই পিস্টনের ওঠানামা করানোর জন্য তুমি যদি বাইরে থেকে কোনো সোর্সের সাহায্যে, কোনো শক্তির উৎসের সাহায্যে পিস্টনের ওঠানামা করাইতে চাও, তোমার একটা শক্তি সরবরাহ করতে হবে না? পিস্টন তার মানে তুমি ছুমন্তর ছু বলে ফু দিবা, পিস্টন ওঠানামা করবে, তা তো হবে না। ওই পিস্টনটাকে ওঠানামা করানোর জন্যই তোমার হাত দিয়ে হয়তো ওঠানামা করাইতে হবে, বা কোনো একটা মোটরের সাহায্যে ওঠানামা করাইতে হবে। বুঝতে পারছো? তাহলে তো ওই সিস্টেমে শক্তিটা সরবরাহ করতে হচ্ছে না। কোন সিস্টেমে? আমি রুদ্ধতাপীয় ক্ষেত্রে বিচ্ছিন্ন সিস্টেমে। না, ওটা তো গ্যাসে সরবরাহ করতেছি না, পিস্টনটাকে আমি উঠাচ্ছি নামাচ্ছি একটা মোটরের মাধ্যমে সংযুক্ত করে, বা একটা হাত দিয়ে আমি সংযুক্ত করে। ওই ক্ষেত্রে আমি পিস্টনটাকে উঠানামা করানোর জন্য আমি শক্তি দিচ্ছি, ঠিক আছে? পিস্টনের জন্য। সাপোজ আমি পিস্টনটাকে নামাই দিলাম, পিস্টনটাকে নামাই দিলাম, চাপ দিলাম, তাহলে গ্যাস সংকুচিত হয়ে গেল। এই যে গ্যাস সংকোচনের জন্য আমি যে শক্তিটা সরবরাহ করলাম, এই বললাম যে এই শক্তিটা আসলে কোথায় গেল? ওই যে পিস্টনটাকে নিচে নামাইতে আয়তনের পরিবর্তনে যতটুকু কাজ হলো ততটুকু, ঠিক আছে? হ্যাঁ, এজেন্ট দ্বারা কাজ, এখানে এজেন্ট দ্বারা কাজ হয়েছে, তাহলে গ্যাস দ্বারা কাজটা কি? ঋণাত্মক। এই আর এই দেখো, আজকে আমাদের লেকচার নম্বর হচ্ছে 6 এই অধ্যায়ের।
তা আমরা আজকে হচ্ছে গামা কি এইটা খুব ভালো করে জানবো। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যখন সূত্র লিখি তাপগতীয় চলকগুলোর মধ্যে, তখন সেখানে গামাটা আসছিল, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক, এরকম আমরা লিখছিলাম। তো এই গামাটা আসলে কি এটা আমরা আজকে জানবো, এবং তারপরে এই সূত্রগুলো আমরা একটু প্রমাণ করা যায় কিনা সেটা দেখব। তো লেখো হেডিংটা, গামা কি এবং এর গুরুত্ব বা তাৎপর্য। গুরুত্ব বা তাৎপর্য। তো গামা হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। মোলার আপেক্ষিক তাপ কয়টা? দুইটা, সিপি আর সিবি। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটাকে আমরা সিপি দিয়ে লিখি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপটাকে আমরা সিভি দিয়ে লিখি। এই যে দুইটা মোলার আপেক্ষিক তাপ, এদের যে অনুপাতটা, এদের যে রেশিওটা, সেটাকে বলা হয় হচ্ছে গামা। বই আমাদের সংজ্ঞাটা এভাবে লেখা আছে, মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতকে গামা বলে। কিন্তু আমার কাছে সংজ্ঞাটা পরিপূর্ণ সংজ্ঞা বলে মনে হয় না। কেন? কারণ যদি আমি লিখি মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতকে গামা বলে, তাহলে দুইটা পসিবল কেস হইতে পারে। মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত সিপি বাই সিভিও হতে পারে, আবার সিভি বাই সিপিও হতে পারে। তো বড়টা বাই ছোটটা, অর্থাৎ সিপি বাই সিবি, এটাকে বলা হয় গামা। আর সিভি বাই সিপি এটাকে হচ্ছে গামার উল্টাটা, মানে এটাকে গামা বলা হয় না, এটা হচ্ছে 1 বাই গামা। তাহলে তুমি যদি লেখো মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতকে গামা বলে, তাহলে সংজ্ঞাটা কি পরিপূর্ণ সংজ্ঞা হবে? এই কারণে এক্স্যাক্টলি কোনটা বাই কোনটা, মানে উপরে কোনটা থাকবে নিচে কোনটা থাকবে, কোনটা বাই কোনটা, কোন রেশিওটা, সেটা তুমি মানে এক্স্যাক্টলি তোমার বলতে হবে। তাহলে আমরা এভাবেই লিখবো আর কি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি এর অনুপাতকে গামা বলে। অনুপাতকে গামা বলে। এবার আর ডেফিনেশনের মধ্যে কোনো ঝামেলা নাই, এবার কোনো কনফিউশন নাই। তাহলে এখন আমরা গামা ইকুয়াল টু ম্যাথমেটিক্যালি লিখতে পারি সিপি বাই সিভি। তাহলে সিপি বাই সিভি এটা ইকুয়াল টু হচ্ছে গামা, সিপি বাই সিভি। এবার গামার গুরুত্বটা কি, গুরুত্ব বা তাৎপর্য এটা কি? তো গামার মাধ্যমে দেখো প্রথম গুরুত্বটা, গামায়ের মানের মাধ্যমে কোনো গ্যাসের আণবিক বিন্যাস সম্বন্ধে জানা যায়। আণবিক বিন্যাস সম্পর্কে জানা যায়। দেখো, আণবিক বিন্যাস হচ্ছে অণুর গঠন। 3 ধরনের গ্যাস, একপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, বহুপারমাণবিক গ্যাস। তো অণুর গঠনটা কেমন এটা আমরা এই গামার মাধ্যমে জানতে পারি। এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মানটা হচ্ছে 1.67। কিভাবে আসলো একটু পরে বলতেছি, আপাতত লিখো। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামা ইকুয়াল টু হচ্ছে 1.40। আর বহু পারমাণবিক গ্যাসের জন্য গামা হচ্ছে 1.33। কিভাবে আসলো একটু পরে আমরা এই মানগুলো বের করব। এক পারমাণবিক গ্যাসের জন্য, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য এবং বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত একটু পরে বের করতেছি। তো দেখো, এইগুলো হচ্ছে ধ্রুবক মান। সকল এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান এইটা, সকল দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান এইটা, সকল বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান এইটা। এবার আমি বললাম কি, আমার কাছে একটা গ্যাস আছে, যে গ্যাসের গামার মান হচ্ছে 1.4। এটা যদি আমি বলি, তুমি কি বুঝবা সেই গ্যাসের অণুর গঠনটা কেমন? সেই গ্যাসটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস এবং অণুটা গঠিত হচ্ছে 2টা পরমাণু দ্বারা। তাহলে সেই গ্যাসটা হইতে পারে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এরকম যে কোনো দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে দেখো, অণুর গঠন তুমি গামার মানের মাধ্যমে জানতে পারতেছো, আণবিক বিন্যাস সম্পর্কে তুমি জানতে পারতেছো। এইটা হচ্ছে গামার প্রথম গুরুত্ব। দ্বিতীয়টা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতীয় চলকগুলার
তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। সম্পর্ক নির্ধারণ করে। দেখো তিনটা সূত্র লিখছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতীয় চলক অর্থাৎ পিভি আর টি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিও চেঞ্জ হবে, ভিও চেঞ্জ হবে, টিও চেঞ্জ হবে, শুধুমাত্র সিস্টেম কোনো তাপ গ্রহণ করবে না, তাপ বর্জন করবে না, অর্থাৎ ডিকিউটা হবে শূন্য। তাহলে এই সকল ক্ষেত্রে অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পি আর ভি এর সম্পর্ক, টি আর ভি এর সম্পর্ক, পি আর টি এর সম্পর্ক, এগুলা হচ্ছে গামার মাধ্যমে নির্ধারিত হয়। কারণ সূত্রে দেখবে একটা গামা থাকে, পিভি টু দি পাওয়ার গামা, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আর একটা সূত্র ছিল পাটালিগুডের সূত্র, পিটি গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই সকল সূত্রে গামা ছিল। তাহলে গামার মাধ্যমে কিন্তু সম্পর্কটা নির্ধারিত হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতীয় চলকগুলোর মধ্যে। 3 নম্বর গুরুত্বটা হচ্ছে গ্যাসে শব্দের বেগ গামায়ের মানের উপর নির্ভর করে। গ্যাসের গামায়ের মানের উপর নির্ভর করে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পদার্থবিজ্ঞানের ফার্স্ট পার্ট বইয়ে চ্যাপ্টার ছিল 19টা, ঠিক আছে, 19টা চ্যাপ্টার ছিল এবং লাস্ট চ্যাপ্টারটার নাম ছিল শব্দের গতিবেগ এবং ডপলার ক্রিয়া। এখানে বিভিন্ন গ্যাসে শব্দের বেগ, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ কীভাবে নির্ণয় করা যায় এবং ডপলার ক্রিয়া, এইগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করতাম। তো সেইখানে আমরা একটা শব্দের বেগ, কোনো একটা গ্যাসের শব্দের বেগ, গ্যাসের মাধ্যমে শব্দের বেগ নির্ণয়ের একটা সূত্র পেয়েছিলাম। সূত্রটা হচ্ছে এরকম, একটা রাশিমালা প্রতিপাদন করে আসছিল যে ভি ইকুয়াল টু রুট ওভার গামা পি ডিভাইডেড বাই হচ্ছে রো। এই গামা হচ্ছে গ্যাসের সিপি সিবি এর অনুপাত, পি হচ্ছে গ্যাসের চাপ বা যে মাধ্যমে আমি শব্দের বেগটা নির্ণয় করতে যাচ্ছি সেই গ্যাসের চাপ, আর রোটা হচ্ছে সেই গ্যাসের ঘনত্ব। তো গামার মানের মাধ্যমেই দেখো ওই মাধ্যমে শব্দের বেগটা আমরা বের করি। এই যে শব্দের বেগ বের করতে গেলে গামার মানটা কাজে লাগে। তো ওটা ওই অধ্যায়ে এই সূত্রের প্রমাণ ছিল আর কি। এই সূত্রটা আমরা ওই অধ্যায়ে দেখছি। এখন তোমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলো না কেন, এই অধ্যায়টার কোনো টপিকই তোমাদের সিলেবাসে নাই। মানে পুরো এই অধ্যায়টা ধরে বিদায় করে দেওয়া হয়েছে। শব্দের গতিবেগের ওই যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে যে টপিকগুলো ছিল ওটার কোনো কিছুই তোমাদের ইন্টার সিলেবাসে অ্যাড করে নাই। ওই অধ্যায়টাই পুরোটা বাদ দিয়ে দিছে। এই কারণে তোমরা আর এই সূত্রটা দেখতে পাও। তো এই সূত্রটা অনেকটা দেখো গ্যাসের মূল গড় বর্গবেগের মতো অনেকটা, কিন্তু একই সূত্র না, বাট একই রকম, যে CRMS ইকুয়াল টু রুট ওভার 3P ডিভাইডেড বাই রো। এখানে আমরা 3 লিখতাম অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম F বসাইতাম, আর এখানে সেটা হচ্ছে গামা বসাবো। এই আর কি জাস্ট পার্থক্য। মানে এইভাবে তুমি একটু মানে মনে রাখতে পারো যে সূত্রটা এরকম। এখন এই সূত্রটা তোমাদের লাগবে না, এই সূত্র রিলেটেড ম্যাথটা আসবে না, জাস্ট বোঝার জন্য যে শব্দের বেগ ভি এটা আসলে গ্যাসের গামায়ের উপর নির্ভর করে। এক এক ধরনের গ্যাসের জন্য, যে দ্বিপারমাণবিক, বহুপারমাণবিক, এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান এক এক রকম, তাহলে গ্যাসের শব্দের বেগও হবে এক এক রকম। তো এই তিনটা হচ্ছে গামার গুরুত্ব। এবার আসো গামার যে এই যে তিনটা মান আমি লিখছি এক পারমাণবিক, দ্বিপারমাণবিক আর বহুপারমাণবিক গ্যাসের জন্য, এইগুলা কোত্থেকে পাইলাম? আমি কি ধ্যানে পাইছি এইগুলা? না। তো এগুলা কিভাবে আসলো? ক্যালকুলেশনের মাধ্যমে আসছে। তো সেইটা আমরা একটু বের করার ট্রাই করি। তাহলে লিখো গামায়ের মান নির্ণয়। মান নির্ণয় একটা ছকের মাধ্যমে আমরা এটা বের করব। এখানে আমরা লিখবো হচ্ছে গ্যাস, তার পাশে সেই গ্যাসের স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা ডিগ্রি অফ ফ্রিডম, এটাকে আমরা F দিয়ে লিখি। তারপরে সিভি, সিভি ইকুয়াল টু হচ্ছে F ডিভাইডেড বাই 2R। গত ক্লাসে কিন্তু এই সূত্রগুলো দেখাইছি। ওই গ্যাসের সিপি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, F ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইন্টু R বা সিভি প্লাস R, যাই লিখো না কেন। আর আজকে দেখলাম গামা, গামা হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিভি। দেখি কিভাবে বের করা যায়। আসো প্রথমে এক পারমাণবিক গ্যাসের কথা চিন্তা করি। এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস কোনগুলা? হিলিয়াম গ্যাস, আর্গন গ্যাস, এগুলো হচ্ছে এক পারমাণবিক গ্যাস। তো এক পারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত? ওই যে ফার্স্ট পার্টে 10 অধ্যায়ে আমরা বের করছিলাম, কত? 3। তাহলে বলো তো, বোর্ডে দেখাও, দেখো একটা লিখি, তোমরা পরেরগুলো নিজেরাই পারবা। তাহলে এখানে সিভি ইকুয়াল টু কত হবে? 3 ডিভাইডেড বাই 2 ইন্টু R। সিপি ইকুয়াল টু কি হবে? এর সাথে R যোগ বা 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1, দ্যাট ইজ 5 ডিভাইডেড বাই 2। তাহলে 5 ডিভাইডেড বাই 2R, বলো গামা কত হবে? এইটা বাই এইটা, আর আর কাটাকাটি, 2 2 কাটাকাটি, 5 বাই 3। তাহলে 5 ডিভাইডেড বাই 3 1.666 পৌনপণিক, তাহলে 1.67। তাহলে একইভাবে এবার তোমরা বের করবা, বোর্ডে তাকাবা না কিন্তু। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, বহুপারমাণবিক গ্যাসের জন্য তোমরা নিজেরা বের করবা। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য
দ্বিপরমাণবিক গ্যাসের উদাহরণ যদি লিখি, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এগুলো হচ্ছে উদাহরণ। স্বাধীনতার মাত্রা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5, তাহলে এখানে হবে 5/2r, 5/2r প্লাস r, তাহলে 7/2r। গামা ইকুয়াল টু আর 2 কাটাকাটি করে 7/5 হিসাব করে দেখবা, এটা আসবে 1.40, কোনো কোনো বইতে 1.41 লেখা আছে, একই কথা। এবার বহু পারমাণবিক গ্যাসের উদাহরণ কি হতে পারে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, এগুলো হচ্ছে বহু পারমাণবিক গ্যাস। স্বাধীনতার মাত্রা হচ্ছে, গড় স্বাধীনতার মাত্রা আমরা ডিগ্রি অফ ফ্রিডমের মানটা 6 ধরে কাজ করি। বহু পারমাণবিক বললে তুমি 6 ধরে কাজ করবা। তাহলে সিবি ইকুয়াল টু 6/2r, তার মানে কত? 3r, 3r প্লাস r 4r, তাহলে গামা ইকুয়াল টু 4/3, পানির প্রতিসারাঙ্কের মান 1.33। তো এই হচ্ছে বিভিন্ন গ্যাসের জন্য গামা। তাহলে এখন বোঝা গেল যে এই তিনটা মান কিভাবে আসছে, এই যে ক্যালকুলেশনের মাধ্যমেই আসছে। এবার আমরা নতুন আর একটা সূত্র একটু দেখব। দেখো, সিপি এবং সিবি এর যে রাশিমালা বা যে দুটো সূত্র আমরা পেয়েছি, সেটা কিন্তু ডিগ্রি অফ ফ্রিডমের মাধ্যমে। এই যে সিবি ইকুয়াল টু f/2r, সিপি ইকুয়াল টু f/2 প্লাস 1 ইন্টু আর। তাহলে এখানে এই যে সিভি এবং সিপি, দেখো তো ডিগ্রি অফ ফ্রিডমের মাধ্যমে লেখা আছে না সূত্র দুইটা। আমি চাইতেছি মোলার আপেক্ষিক তাপদ্বয়কে ডিগ্রি অফ ফ্রিডমের মাধ্যমে প্রকাশ করব না। আমি এবার এমন সূত্র আনবো যেখানে আমি মোলার আপেক্ষিক তাপ দুইটাকে গামার মাধ্যমে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, সিপি সিবিকে গামায়ের মাধ্যমে লিখবো। তো দেখি করা যায় কিনা। তাহলে হেডিংটা আমরা লিখি, মোলার আপেক্ষিক তাপদ্বয়কে গামার মাধ্যমে প্রকাশ। মোলার আপেক্ষিক তাপদ্বয়কে গামায়ের মাধ্যমে প্রকাশ। দেখি গামার মাধ্যমে প্রকাশ করা যায় কিনা। মোলার আপেক্ষিক তাপদ্বয় সিপি আর সিভি, দেখো তো এটা লেখা যায় কিনা। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কত? আর। আর গামা ইকুয়াল টু সিপি ডিভাইডেড বাই সিভি, এটা হচ্ছে গামা। এবার খেয়াল করো, বোর্ডে দেখো, এটা আমরা জানি এই একটা সূত্র, সিপি সিভি এর সম্পর্ক, আর এটা হচ্ছে সিপি সিভি এর অনুপাত। তাহলে আমি এখান থেকে সিভি এবং সিপি এর মান বের করব বা সূত্র আনবো, সেটা গামার মাধ্যমে, যে গামার মাধ্যমে। তাহলে আমরা কি কাজ করতে পারি? দেখো তো, এখান থেকে সিপি ইকুয়াল টু কি লিখতে পারি? গামা ইন্টু সিভি। তাহলে এই সিপি এর জায়গায় লেখা যায় গামা ইন্টু সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর। বলো এবার কি করব? সিবিটাকে কমন নিব, কাজ শেষ। তাহলে সিবিটাকে কমন নিলে গামা মাইনাস 1, তাহলে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ওই পাশে চলে যাবে। তাহলে সিভি কমন নিলাম, গামা মাইনাস 1 ইকুয়াল টু আর। তাহলে অতএব সিভি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এইটা হচ্ছে সিভি। দেখো সিবিটা গামার মাধ্যমে প্রকাশ হয়েছে কিনা। হয়েছে। আগে দেখো ডিগ্রি অফ ফ্রিডমের মাধ্যমে প্রকাশ ছিল, এবার সেটাকে আমরা গামার মাধ্যমে লিখে ফেলছি। ঠিক একইভাবে সিপিটাকেও লিখতে হবে। সিপিটাকে কিভাবে লিখবো? অলরেডি লেখা আছে, এই যে এটা সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিভি। তো তুমি তো সিভিটা বের করছো, তার সাথে কি করতে হবে? জাস্ট গামা গুণ দিতে হবে। তাহলে সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিভি। তাহলে অতএব সিপি ইকুয়াল টু গামা ইন্টু আর ডিভাইডেড বাই হচ্ছে গামা মাইনাস 1। এই যে এটা হচ্ছে সিপি, হয়ে গেল। সিপি এবং সিভিকে আমরা গামার মাধ্যমে প্রকাশ করে ফেললাম। তো দেখবা বইতে এই সূত্র দুইটা আছে, এটাও আছে সূত্র, এটাও আছে, বা অনেক সময় আমাদের বিভিন্ন ডেরিভেশনে এই দুইটা সূত্র কাজে লাগবে। তো তখন আমরা সিপি সিবি সরাসরি আমরা এইভাবে মান বসাই দিব। ঠিক আছে, বইতে যে কোনো সূত্রই দেখবা, খাতায় তুমি পাবা। হয়েছে? ডান। আচ্ছা, এবার আমরা এই তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। আসো প্রথমটা দেখি। প্রথমটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এইটা আগে আমরা প্রমাণ করব। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্ক। তাহলে এই সূত্রটা আমরা কখন খাটাই? আগে সেটা বলো, কখন খাটাই? রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার জন্য। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটু চিত্র এঁকে বুঝি। এটা হচ্ছে একটা সিলিন্ডার, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তো তাহলে অবশ্যই এই সিস্টেমটাকে আইসোলেটেড একটা সিস্টেম হইতে হবে। তাহলে ভেতরের তাপ বাইরে যাবে না, বাইরের তাপ ভেতরে যাবে না। তা সিলিন্ডারটা একটা তাপ পরিবাহী পাত্র দিয়ে তৈরি হতে হবে। তাহলে এই সিলিন্ডারে সরবরাহকৃত তাপ শক্তি ডিকিউ এর মান বলো কত হবে? ডিকিউ এর মান বলো কত হবে? 0। তাহলে এখানে মনে করো n মোল গ্যাস রাখা আছে, n মোল গ্যাস রাখা আছে।
যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে হচ্ছে সিপি আর স্থির আয়তনে হচ্ছে সিবি। আমরা সবকিছু মেনশন করছি অলরেডি, মনে করো। যে কোনো প্রমাণ, যে কোনো ডেরিভেশন এই অধ্যায়ের, বিশেষ করে মানে এই পার্টে, দ্বিতীয় পার্টে আর কি, তো দেখবা যে কোনো ডেরিভেশন শুরু হবে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। কিছুই পারতেছো না, ম্যাথ, ইভেন ম্যাথও কিছুই পারতেছো না, তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অটোমেটিক্যালি লিখবা। ঠিক আছে, লেখার পরে দেখবা কলম এমনিই চলবে, তোমার আর কলম চালানো লাগবে না, তুমি শুধু তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখবা। কি প্রক্রিয়া? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লেখো, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এইবার বলো কি লিখতে হবে। এই যে ডিকিউ এর মানটা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া 0, এটা অন্তস্থ শক্তির পরিবর্তন, এটা হচ্ছে ক্ষুদ্র কৃতকাজের অংশ ডিডব্লিউ। এবার বলো অন্তস্থ শক্তি ডিইউ ইকুয়াল টু কি? গত ক্লাসে আমরা দুইটা সূত্র শিখছিলাম, তাহলে যে কোনো একটা বললেই হবে, এন সিভি ডিটি। সিভি ইকুয়াল টু হচ্ছে F/2R, মানে একই জিনিস, দুইটা সূত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আর কি। তা আমি সিভি দিয়ে লিখলাম। কেন সিভি দিয়ে লিখলাম? অবশ্য প্রশ্ন জাগতে পারে যে আমি তো F/2Rও লিখতে পারতাম, কেন সিভি লিখলাম বলতেছি একটু পরে। ডিডব্লিউ কি? ডিডব্লিউ হচ্ছে পিডিভি, কৃতকাজ। এবার একটু ভালো করে বোর্ডে দেখো। আচ্ছা, এখানেও আর একটা ঝামেলা আছে, অনেকে বলতে পারো ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি যে লিখলেন ভাই, এটা তো সমচাপের ক্ষেত্রে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি লিখি, সমষ্ণর ক্ষেত্রে বা রুদ্ধতাপের ক্ষেত্রে তো আমি লিখি না। উত্তর, আমি তোমার সাথে সহমত যে হ্যাঁ, এটা আমরা লিখি না। তো দেখো, যে কোনো প্রক্রিয়া হোক, একমাত্র সম আয়তন বাদ দিয়ে, কারণ সম আয়তনে কোনো কাজই হয় না, তা বাদ দিয়ে যে কোনো প্রক্রিয়া হোক, সমষ্ণ হোক, সমচাপ হোক, রুদ্ধতাপীয় হোক, যে কোনো প্রক্রিয়া হোক, কৃতকাজ ডিডব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিডিভি, এটা হচ্ছে কৃতকাজ। যে কোনো প্রক্রিয়ার জন্য সূত্র হচ্ছে এইটা, যে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, বা যে কোনো ক্ষেত্রে কৃতকাজের সূত্র ডিডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফডিএক্স। এবার কোনো কোনো ক্ষেত্রে এফ এর সাথে সরাসরি এস গুণ করলে চলে, কোনো কোনো ক্ষেত্রে পি এর সাথে সরাসরি আয়তনের পরিবর্তন ডিভিটা গুণ করলে চলে। এই বোঝা গেল যে পি এর সাথে ডিভিটা সরাসরি গুণ করে দিলে চলে, এখানে যেমন এফ এর সাথে সরাসরি এসটা গুণ করে দিলে চলে। এই বোঝা গেছে? এবার খেয়াল করো, যদি পরিবর্তনশীল চাপ দ্বারা বা পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়, তাহলে সেই ক্ষেত্রে তখন কি করতে হয়? ইন্টিগ্রেশনটা করতে হয়। তো আমরা সমষ্ণর ক্ষেত্রে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে দেখব সূত্র কি আসতেছে সেটা আমরা দেখব। কিন্তু খুবই ক্ষুদ্র ডিডব্লিউ কৃতকাজ মানে কিন্তু পিডিভি, আমি ওটাই লিখছি। এই যে খুবই ক্ষুদ্র কৃতকাজ ডিডব্লিউ, তার একটা অংশ, সেই মানটা খুবই ক্ষুদ্র একটা অংশ, সেটা হচ্ছে পিডিভি। এবার টোটাল কৃতকাজ বের করতে গেলে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু আমার কাজ বের করার টার্গেট না, আপাতত কাজ বের করার টার্গেট না থাকুক, তাহলে এইটুকু লেখা ঠিক আছে। এইবার দেখো সম্পর্ক কার আর কার মধ্যে? পি আর ভি এর মধ্যে, চাপ এবং আয়তনের মধ্যে। তাহলে এই সমীকরণ থেকে চাপ এবং আয়তনের সম্পর্ক আমার আনা লাগবে। তাহলে চাপ এবং আয়তন বাদ দিয়ে অন্য কোনো চলককে আমি এখানে রাখবো না, ঠিক আছে? এখানে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপমাত্রা চেঞ্জ হয়, চাপ চেঞ্জ হয়, আয়তন চেঞ্জ হয়। তা আমার লাগবে পি আর ভি। তাহলে অন্য কোনো চলক, মানে কোন চলক আছে? টিটাকে রাখা যাবে না, টিটাকে এখান থেকে সরাইতে হবে। তাহলে এখানে দেখো তো ডিটি আছে না, এটা পিডিভি থাকুক, ওরা থাকলে আমার কোনো সমস্যা নেই। এন সিবি, এন তো মোল সংখ্যা, সেটা কনস্ট্যান্ট, ওটা থাকলেও কি না থাকলেও কি, ওটা নিয়ে আমরা পরে হিসাব করব। ডিটি আছে না, তাহলে এই ডিটিকে এখানে রাখা যাবে না, ডিটিটাকে পি আর ভি এর মাধ্যমে রূপান্তরিত করে এনে বসাইতে হবে। তাহলে এই সমীকরণ থেকে কাকে বের করতে হবে? ডিটিটিকে বের করতে হবে। অনেকে বলতে পারো ভাই সিভি, দেখো সিভি থাকবে, সিভিকে আমার দরকার। কেন দরকার একটু ভাবো। গামা, এই গামা মানে হচ্ছে সিপি বাই সিভি, এই যে গামা। তাহলে গামার জন্য সিভি আর সিপিকে দরকার আছে না, তাহলে সিভিকে আমি তাড়াবো না, থাকুক। তাহলে তাড়াবো কাকে? এই সমীকরণ থেকে ডিটিকে। এইটুকু কি বোঝা গেছে? এবার আসো, এর নিচে লিখবা না, তোমরা সাইডে লিখবা, আমি এখানে লিখতেছি। আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি, ভাই যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে, যে কোনো প্রক্রিয়া লিখলাম। এবার একটা কাজ করি, একে তাপমাত্রার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। তাহলে তাপমাত্রার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ডিডিটি অফ পিভি ডিডিটি অফ এনআরটি, এই যে লিখে ফেললাম। এবার একটু বোর্ডে দেখো পিভি বলো কোনটা বাইরে যাবে? কোনটা বাইরে যাবে? দুইটাই। কোনটা বাইরে যাবে? গত ক্লাসে কোনটাকে বাইরে নিয়েছিলাম? পিটাকে বাইরে নিয়েছিলাম। তাহলে পিটাকে বাইরে লিখে ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, বুঝতে পারছো না? এবার পি বাইরে যাবে না। আমরা গত ক্লাসে যে সূত্রটা দেখছিলাম, যে ডেরিভেশনটা দেখছিলাম, সেটা সমচাপের জন্য। সমচাপে পিটা কনস্ট্যান্ট, এই কারণে পিটাকে আমরা বাইরে নিয়েছিলাম। কিন্তু এটা সমচাপ না, কি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে পি ভি দুটাই এখানে চলক, কেউ কনস্ট্যান্ট না, তাহলে কেউ বাইরে যাবে না, কেউ এখানে ধ্রুবক না।
তাহলে দুটাই যদি চলক হয় তাহলে সূত্রটাকে কিভাবে লিখব? ইউভি মেথডে লিখব। তাহলে পি কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে, আবার ভি কে রেখে পি কে। তাহলে পি কে রেখে ডিভি ডিভাইডেড বাই ডিটি প্লাস ভি কে রেখে ডিপি ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু এখানে কি আছে এন আর টি। এন আর ধ্রুবক, তারা বাইরে যাবে, টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হলো 1। তোমার কাকে দরকার ছিল? ডিটি কে। এই দেখো ডিটি আসছে। তাহলে এবার তুমি এখান থেকে ডিটি বের করো। দেখো আমি একটু ডিটি দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে। তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু হচ্ছে এন আর ডিটি। আমার দরকার হচ্ছে ডিটি। তাহলে ডিটি ইকুয়াল টু পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই হচ্ছে এন আর। এই যে দেখো ডিটি পেয়ে গেছি। এবার তোমরা কলম রেখে একটু রেস্ট নাও, কিছুই লেখার দরকার নেই, থামো, সময় দেবো আমি পরে। ডিটি এর মানটা বের করলাম, এই ডিটিকে নিয়ে এখানে বসাবো। তাহলে আমি এই সাইডটাকে আগে লিখি, দেখতে ভালো লাগবে। এন সিভি ডিটি পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই এন আর। পি ডিভি ইকুয়াল টু হচ্ছে 0। এন এন কাটাকাটি, ওই যে এন নিয়ে টেনশন হচ্ছিল, দেখো এখন আর টেনশন নাই, এন চলে গেছে বাদ। এবার নিচে কি আছে আর, নিচে রাখি না, আমি একটু গুণ করে দিই। তাহলে উভয় পক্ষে এর সাথে গুণ করবো, আর 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 কাটবে, এখানে একটা আর আসবে, সহজ কথা। বা তুমি যোগ বিয়োগ যাই করো না কেন আর কি। তাহলে দেখো সিভি এর সাথে গুণ হলে পি ডিভি, তারপরে সিভি এর সাথে তো গুণ হবে, তাহলে ভি ডিপি ডিভি ডিপি। এই যে ডিভি এটা কিন্তু একসাথে, ডিপি এটা কিন্তু একসাথে, আবার ভাইবো না ডি একটা জিনিস ভি একটা জিনিস, এরকম কিন্তু ভাইবো না। তারপর লাস্টে যখন আসবে তখন বলবা ডি ডি কাটাকাটি, ওটা কিন্তু হবে না। এবার এখানে আর পি ডিভি ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এবার কোনো টি নেই, এবং এটাই আমরা চাচ্ছিলাম যে কোনো যেন টি না থাকে, সব পি আর ভি থাকে। তো দেখো পি ডিভি আছে, চাপ আয়তনের পরিবর্তন, তারপর আয়তন চাপের পরিবর্তন, তারপর চাপ আয়তনের পরিবর্তন, আর তো মোলার গ্যাস কনস্ট্যান্ট। সিবি সিবি আছে, সিবিকে রাখা লাগবে কারণ গামা লাগবে আমার। এবার দেখো গামার মান দরকার, গামাটাকে আনতে গেলে সিবির পাশাপাশি আমার এখানে সিপিও লাগবে না? আছে কোথাও সিপি? নেই, সিপি লুকায় আছে, ওর একটু বের করে আনো। দেখো লুকায় আছে, কোথায় লুকায় আছে? এই আর এর মধ্যে লুকায় আছে। আর মানে হচ্ছে সিপি মাইনাস সিপি, ঠিক আছে? আর মানে সিপি মাইনাস সিপি। তাহলে ওখানে আর এর মানটা আমি বসাই দিব, আমি একটা লাইন গ্যাপ দিব, একবারে লিখবো সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস হচ্ছে আর এর মানটা মনে করো এই যে এটা লিখছি এখানে। তাহলে একবারে সিপি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি ইকুয়াল টু 0। বিশাল একটা লাইন হইল, কাটা কাটি শেষ। তাহলে লাইন থাকলো এইটা আর এইটা। এবার আমি কিছু বলবো না, তোমরা বলবা। আমার লাগবে কিন্তু গামা। সিপি এর নিচে যদি একটা সিভি থাকতো তাহলে সেটা গামা। তাহলে আমরা কি করবো এবার? দেখো বিশাল প্রমাণ, বাট বুঝে বুঝে যাচ্ছি আমরা, ধাপে 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 যাচ্ছি। কি করতে হবে, কেন করব সেটা বুঝে বুঝে। তাহলে আমরা একটা কাজ করি, এই লাইনে তো এই দুইটা পার্ট আছে, সিভি দিয়ে ভাগ করে দিই। তাহলে সিভি দিয়ে ভাগ করলে এখানে আর সিভি থাকবে না, এখানে থাকবে ভি ডিপি জাস্ট, আর এখানে হবে সিপি বাই সিবি, এটাই গামা। তাহলে গামাটা চলে আসছে, দেখো এই যে গামাটা চলে আসছে, ভি ডিপি প্লাস গামা পি ডিভি ইকুয়াল টু 0। এটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্ক। এবং দেখো এই সম্পর্কটা নির্ধারণ করতে গেলে গামাটাকে লাগছে না? হয়ে গেছে সম্পর্ক। এখন কথা হচ্ছে কি হইলো, এটা তো প্রমাণ হইল না। দেখো এই যেটা আনছি আমরা সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই যে দেখো ডিপি আছে, এই যে ডিভি আছে। এখন এই ডিপি থেকে পিতে যাওয়া লাগবে, ডিভি থেকে ভিতে যাওয়া লাগবে। তো দেখো তো মনে করো তো সরণ এস ছিল, এস থেকে ডিএস এ আসছিলাম ডিফারেন্সিয়েশন করে। তাহলে ডিএস থেকে এস এ যাবো কি করে? ঠিক একইভাবে পি আছে, ডিপিতে আসছি ডিফারেন্সিয়েশন করে। ডিপি থেকে পিতে যাবো কি করে? ঠিক একইভাবে ডিভি থেকে ভিতে যাবো কি করে? ইন্টিগ্রেশন করে। তাহলে যতবার ডিফারেন্সিয়েট করা থাকবে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে ফেরত যাইতে গেলে, আগের অবস্থায় ফেরত যাইতে গেলে ততবার ইন্টিগ্রেশন করা লাগবে। একবার ডিফারেন্সিয়েট করা আছে, একবার ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে এরা না ইন্টিগ্রেশন করার মতো অবস্থায় নেই, আমি একটু ইন্টিগ্রেশন করার মতো অবস্থায় এনে নিব। কিভাবে আনবো? আমি উভয় পক্ষকে ভাগ দিব, পিভি দিয়ে ভাগ দিব। এই যে ভাগ পিভি লিখলাম, আসো ভাগ দাও, এখানে নিচে পিভি দিয়ে ভাগ দাও। ভি ভি কাটাকাটি ডিপি বাই পি থাকে গামা, একইভাবে পিভি দিয়ে ভাগ দাও। পি পি কাটাকাটি ডিভি বাই ভি থাকে। এবার ইন্টিগ্রেশন করার মতো অবস্থায় আছে, এই যে ইন্টিগ্রেশন সাইন, গামা তো ধ্রুবক তাই না, ও বাইরে থাকুক, ইন্টিগ্রেশন সাইন দিলাম।
এবার শোনো ভালো করে, এটা লিখলে আমার সুবিধাটা কি হইল? সুবিধাটা হচ্ছে, দেখো তো মনে পড়ে কিনা, যে 1/x dx ইকুয়াল টু হচ্ছে ln x। তাহলে দেখো dx বাই x, তাহলে উপরে dp বাই p, এই জন্য আমি এই কাজটা করছি, dp বাই b, এই জন্য আমি এই কাজটা করছি, বুঝতে পারছো? এইবার এইটা হচ্ছে ln p গামা ln v ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট c। ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট দিতে হয়, তো সেই কনস্ট্যান্ট c দিলাম। অনেকের কাছে মনে হতে পারে ভাই এই পাশে তো c লিখতে হয়, ওই পাশে গেলে তো মাইনাস c। কনস্ট্যান্টের কোনো প্লাস মাইনাস আছে নাকি? কনস্ট্যান্ট প্লাস সি মাইনাস সি যা খুশি তুমি দাও, কোনো সমস্যা নেই। আমি প্লাস সি দিচ্ছি, তুমি মাইনাস সি দাও, কোনো সমস্যা নেই। ওটা হচ্ছে সি, এটা কনস্ট্যান্ট। এইবার আসো দেখো ln p প্লাস গামা ln v, ln v টু দি পাওয়ার গামা, গামাটাকে ভি এর পাওয়ারে নিয়ে গেলাম, ইকুয়াল টু হচ্ছে সি। লন এর ক্ষেত্রে যোগ মানে কি? গুণ না? তাহলে ln pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক সি। দেখো pv টু দি পাওয়ার গামা চলে আসছে, কিন্তু তার সামনে আবার একটা লন, তো লনকে ওই পাশে পাঠাও, ওই পাশে তারাও। তাহলে ওই পাশে তারাইলে pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু লন, ওই পাশে গেলে এন্টি লন ই টু দি পাওয়ার সি। দেখো সি হোক ই টু দি পাওয়ার সি হোক, যাই হোক না কেন, কনস্ট্যান্ট না, এটা কি? ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে অতএব pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম এবং প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, খুবই সহজ প্রমাণ, বুঝে বুঝে ডিটিটাকে এখান থেকে তাড়াইতে হবে, কারণ পি আর ভি আনতে হবে। তারপরে আর ইকুয়াল টু এটা লিখবো কেন? কারণ গামা আনতে হবে, আর গামা আনার জন্যই আমি এখানে এই যে সিভি দিয়ে ভাগ দিছি, গামা চলে আসছে, আর তারপরে জাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছি, এই ছাড়া আর কিছুই না। তো চলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই প্রমাণগুলো লিখতে আসতো রিটেনে। তোমাদের এখন সৃজনশীল হয় কি সুবিধা, এই প্রমাণ মুখস্থ করা লাগে না, শুধু ম্যাথ করলেই হয়। তবে এটা হচ্ছে সুবিধা হচ্ছে অসুবিধা বেশি। তোমাদের জন্য তো আসলে সৃজনশীল না, বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সৃজনশীল না, এত ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য সৃজনশীল না। কারণ তোমরা এখন চিন্তা কি করো, তোমরা পড়ার আগে চিন্তা করো থিওরি পড়বো, থিওরি তো আসবে না, তাহলে থিওরি ডেরিভেশন পড়ে তো আমার কোনো লাভ নেই। তোমরা আগে লাভের কথা চিন্তা করো। সৃজনশীল প্রশ্নের সমাধান আসলে লাভের কথা চিন্তা করে করা যায় না। থিওরি সম্পর্কে, কোনো একটা প্রক্রিয়া সম্পর্কে খুব ডিপ যদি ধারণা না থাকে, তাহলে ওর সৃজনশীল প্রশ্ন তুমি সলভ করতে পারবে না। গতানুগতিক হয়তো সৃজনশীল প্রশ্ন দুই একটা সলভ করা যাবে, কিন্তু একটু ঘুরাই পেঁচাই দিলে তুমি তখন আটকাই যাবে। এই কারণে প্রত্যেকটা ডেরিভেশন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া রাখা উচিত, কিভাবে হচ্ছে সূত্রটা, কিভাবে আসতেছে, এটা জানা উচিত। তো তোমরা এখন ডেরিভেশন দেখো না, এই জীবনে মনে করো আমি একবার দেখালাম, এই একবারই থাকবে, তাও খাতায় থাকবে, মাথায় থাকবে না, ঠিক আছে? তো ডেরিভেশনগুলো একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, আগে আমরা যখন পড়ছি তখন হয়তো কি পরীক্ষায় আসবে এটা ভেবেও ডেরিভেশনটা পড়া হইতো, ঠিক আছে? ডেরিভেশনও পড়া হইতো, আর আমাদের শুধুমাত্র যে ডেরিভেশন আসতো এমন তো না, ম্যাথও আসতো। তাহলে ডেরিভেশন পড়া হইতো, পাশাপাশি ম্যাথও করা হইতো। আর এখন তোমরা ম্যাথ করতে যাও জাস্ট সূত্রটা মুখস্থ করে। মানে আমি দেখছি কিছু স্টুডেন্ট আছে সূত্র একটা মুখস্থ করে, পি মানে এইটা, ভি মানে এইটা, টি মানে এইটা, তাহলে সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? এভাবে মুখস্থ করে। এখন দেখে পরীক্ষায় কি কি ডাটা দেওয়া আছে লিখে, যেটা দেওয়া নেই ওটাই বের করতে হবে, বুঝতে পারছো? আমার একটা ফ্রেন্ড ছিল না, এটা অনেক সময় খুব কাজে দেয়। আমরা যখন অ্যাডমিশন কোচিং করতাম তখন আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল, তোর কিছু কিছু চ্যাপ্টার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো ওই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে বরঞ্চ ও পারতো, ম্যাথ যদি আসতো তাহলে ও বরঞ্চ ম্যাথ সলভ করতে পারতো। তো কিভাবে ম্যাথ সলভ করতে পারতো? সাপোজ মনে করো যে সূত্র পড়ছে, যে ওই অধ্যায়ে একটা সূত্র আছে F = ma। এখন ও দেখবে, মানে আমি জাস্ট উদাহরণের জন্য বলতেছি, ও দেখবে m দেওয়া আছে, a দেওয়া আছে, তাহলে কোন সূত্র আছে যে এই দুইটা দেওয়া থাকলে বাকিটা বের করতে হবে, তো তখন ওইটাই বের করতে হবে। এই টাইপে আর কি, মানে কিছু কিছু জায়গায় ও মনে করো যে মেরা দিত, কিন্তু ধারণাও জানে না, ওগুলো জানে না, কিন্তু ম্যাথ সলভ করে চলে আসতো। তবে এগুলো হচ্ছে বুদ্ধি, এরকম বুদ্ধি থাকা লাগবে। আর আমি না, আমার সব অধ্যায় পড়া ছিল, আমার কোনো ফিজিক্সের অ্যাটলিস্ট কোনো অধ্যায় গ্যাপ ছিল না। ফিজিক্সে, কেমিস্ট্রিতে একটু গ্যাপ ছিল, কেমিস্ট্রিতে হচ্ছে জৈব যৌগে একটু গ্যাপ ছিল। তো পরবর্তীতে সেটা হচ্ছে ওই যে প্রাইভেট পড়ানোর জন্য আবার পড়ে ফেলছিলাম। মানে প্রথম তো কেমিস্ট্রিও পড়াইতাম, ঠিক আছে? প্রথম তো তখন কেমিস্ট্রি পড়ানোর জন্য আবার ওই জৈব যৌগে নিজে নিজে পড়া শুরু করছিলাম। তো তখন আবার হয়ে গেছিলো, যেটা গ্যাপ ছিল সেটা পূরণ হয়ে গেছিলো, ঠিক আছে? এবার দেখো, খেয়াল করো, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি আর ভি এর সূত্র। বলবো কেমিস্ট্রি, পি আর ভি এর সম্পর্ক রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন পিসিসি, ওর নামও ভেবে ফেলছে। পিসিসিতে কি মানে এসিসিতে কি? ফিজিক্স কেমিস্ট্রি কেয়ার, বাহ।
তাহলে আমার মানে কপি বানানো লাগবে কয়েকটা, জেরক্স কপি। আচ্ছা দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রটা হইল পি আর ভি এর সম্পর্ক। ঠিক একইভাবে টি আর ভি এর সূত্র প্রমাণ করতে হবে, ঠিক একইভাবে পি আর টি এর সম্পর্কটা আমাদের দেখতে হবে। এখন আরও দুইটা প্রমাণ করতে হবে, ঠিক এত বড় বড়। ঠিক আছে, ইভেন এবার যে প্রমাণটা করব টি আর ভি এর যে সূত্রটা আমরা আনবো সেটা এর চেয়েও বড়। তো এখন কি আর করা যাবে, দেখো ভালো করে, আগে লিখতে যাও না, দেখো আগে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, কথা বলিও না, এটা আমরা প্রমাণ করব। তো দেখো আগে একটু রাফ ক্যালকুলেশন করি। টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আমরা এতক্ষণ প্রমাণ করলাম পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, এইটা প্রমাণ করলাম। তো তুমি একটু খেয়াল করে দেখো তো, এটা রাফ ক্যালকুলেশন, আগে তুলতে যাও না। এখানে ভি আছে, এখানে ভি আছে, আমরা পি দিয়ে প্রমাণ করলাম, পি এ ভি এর সম্পর্কটা প্রমাণ করলাম। দেখো পিটাকে রাখা যাবে না, আনতে হবে টি কে, তাহলে টি আর ভি এর সম্পর্ক পাওয়া যাবে। তাহলে দেখি তো কোনোভাবে এখান থেকে পি কে তাড়ানো যায় কিনা। পি কে তাড়াবো, আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল টু এন আর টি কখন খাটে, যে কোনো প্রক্রিয়ায় খাটে। তাহলে পি ইকুয়াল টু এন আর টি ডিভাইডেড বাই ভি না, তাহলে আমরা এখানে পি এর মানটা লিখি তো এখান থেকে এনে, এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে ভি, ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। তাহলে এবার দেখো এইখানে কিন্তু আর পি নাই, পি কে আমরা বের করে ফেলছি। এবার টি ভি টু দি পাওয়ার গামা আছে নিচে ওয়ান, গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু, দেখো কথা বলো না, ধ্রুবক ভাগ এনটা এই পাশে চলে গেল আর এই পাশে চলে গেল। এবার দেখো কোনো একটা গ্যাসের জন্য, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য মোল সংখ্যা তো কনস্ট্যান্ট। তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, তাপমাত্রা, আয়তনে চেঞ্জ করতেছো, গ্যাসের মোল সংখ্যা বা গ্যাসের ভরের কি কোনো চেঞ্জ করতেছো, তাহলে এটা কনস্ট্যান্ট আছে এবং মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর এ তো ধ্রুবক, তাহলে ধ্রুবক বাই ধ্রুবক কি হবে, আর একটা ধ্রুবক। তাহলে অতএব টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এই যে প্রমাণ হয়ে গেছে, বিশাল বড় প্রমাণ। এই না আমি মিথ্যে কথা বলি না, শোনো, আমি যদি বলি এই সূত্রের প্রমাণ করো, তাহলে শুরু হচ্ছে এইখান থেকে, তাহলে আমি কি মিথ্যা কথা বলছি? তাহলে এই পিভি টু দি পাওয়ার গামার চেয়ে বড় না, এই প্রমাণের চেয়ে বড় না? তো এই হচ্ছে কাহিনী। তাহলে এবার এটা তোলার পরে নিজেরা বাকি প্রমাণটা করবা। দেখি বাকি প্রমাণটা তোমরা নিজেরা কেমন পারো। কে কে কথা বলতেছে আমি কিন্তু দেখে রাখতেছি, আর পড়ানো হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, তারপর কিন্তু পড়া ধরবো। এবার পিটি গামা 1 মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক, সেই পাটালি গুড়ের সূত্র এটা। তো দেখি এটা কিভাবে প্রমাণ করা যায়। পিভি থেকে আসতে পারো, পিভি টু দি পাওয়ার গামা থেকেও আনতে পারো, আবার তুমি এই সূত্রটা থেকেও আনতে পারো, তোমার মর্জি, তুমি কি করবা। তো দেখো আমি পিভি টু দি পাওয়ার গামা থেকে আনবো, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এইবার দেখো এটার সাথে এটার একটু কম্পেয়ার করো, দেখো পি পি থাকবে, এখানে আমার টি আনতে হবে কিন্তু আছে কি ভি, তাহলে ঠিক একইভাবে এইখান থেকে এবার যদি আমি বলি ভি ইকুয়াল টু কত, তাহলে এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে পি, তাহলে মান বসাবো। পি ভি টু দি পাওয়ার গামা আছে, একটু দেখো একটা লাইন গ্যাপ দিই, ভি টু দি পাওয়ার কত আছে, পাওয়ার গামা আছে, এটাই তো ভি, তাহলে ভিটা যদি এখানে এনে বসাই, এখানে যে কটা রাশি আছে সব কটার পাওয়ার কত হবে, গামা হবে। তাহলে এন টু দি পাওয়ার গামা, আর টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা, নিচে পি টু দি পাওয়ারও হবে গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এইবার একটু দেখো খেয়াল করো, পি টু দি পাওয়ার উপরে 1, নিচে পি টু দি পাওয়ার গামা, তাহলে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, টি টু দি পাওয়ার গামা, আর ওই পাশে ধ্রুবক ভাগ হচ্ছে এন টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা, এন টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা। এন কনস্ট্যান্ট, তাহলে এন টু দি পাওয়ার আরও কনস্ট্যান্ট, মানে এন টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে আর টু দি পাওয়ার গামাও কনস্ট্যান্ট, তাহলে ধ্রুবক ভাগ ধ্রুবক কি, আর একটা ধ্রুবক। তাহলে অতএব এখান থেকে আমরা পাচ্ছি পি 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, এই যে লিখে দিলাম ধ্রুবক। এবার শোনো, এটা হচ্ছে মূল সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে মূল সূত্র। কেউ যদি চাও
এইটাকে বক্স করবা, অর্থাৎ পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে বক্স করবা, কোনো সমস্যা নেই, তুমি বক্স করতে পারো, এটাকে সূত্র হিসেবে মাথায় রাখতে পারো। কিন্তু এই সূত্র দিয়ে ম্যাথ করতে গিয়ে মাঝে মাঝে ঝামেলা হবে। কি ঝামেলা? দুটার উপরেই পাওয়ার রাখলে খুব ঝামেলা হয়, ঠিক আছে? একটার উপর যদি আমরা পাওয়ার নিয়ে নিই তাহলে ম্যাথ খুব ইজিলি করা যায়। তাহলে আমরা পাওয়ারটাকে একটার উপর নিয়ে নিব। এখন তুমি চাইলে পি এর উপর পাওয়ারটাকে নিতে পারো, তুমি চাইলে টি এর উপরই শুধুমাত্র পাওয়ারটাকে নিতে পারো। বলো তো, আমি সাপোজ আমি মনে করো পি এর উপরের যে পাওয়ারটা আছে সেটাকে সরাই, মানে টি এর উপরে শুধুমাত্র পাওয়ার রাখবো, পি এর উপরে কোনো পাওয়ার রাখবো না। কি করতে পারি? পি এর পাওয়ার কত আছে? 1 মাইনাস গামা। তাহলে উভয়ের পাওয়ারকে, মানে এই টোটাল এই পাশে যে রাশিটা আছে তার পাওয়ারকে এই যে ব্র্যাকেট দিয়ে পাওয়ারে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। তাহলে কি হবে? পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, কাটাকাটি শেষ। টি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এখানে কিন্তু ধ্রুবকেরও তাই হয়েছে, কিন্তু ধ্রুবকের পাওয়ার যাই হোক না কেন সেটা কি ধ্রুবক। তাহলে সূত্র হচ্ছে এইটা, এই দেখো সেই সূত্র চলে আসছে, এই যে পি টি গামা 1 মাইনাস গামা, পাটালি গুড় 1 গ্রাম কম, শেষ। তোমাদের তো একটা বদ অভ্যাস আছে, অভ্যাসটা হচ্ছে বইয়ের কোনো ম্যাথ করতে যাওয়ার আগে, ম্যাথ পড়ে একটু মাথা খাটানোর আগে সলভ কি করছে সেটা দেখো, এবং মানে বইয়ের বা টেস্ট পেপারের এর সলভ হচ্ছে একেবারে ধ্রুব সত্যি সলভ, এই হিসাবেই তোমরা মানো, আর এই অন্য কোনোভাবে ম্যাথ করা যায় না। এটা তোমাদের একটা মনে করো থাকে যে চিন্তা ভাবনা থাকে, নিজেদের উপরে কনফিডেন্স না থাকে, গাইড বা বইয়ের উপরে বা টেস্ট পেপারের উপরে বেশি কনফিডেন্স থাকে। তো তখন তোমাদের কাছে মনে হয় যে ভাই তো এই সূত্র করাইলো, কিন্তু বইয়ে বা টেস্ট পেপারে তো এই সূত্রটা আছে, এই যে টি পি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক, গাইডে বা বইয়ে তো এই সূত্রটা আছে। তাহলে ভাই কি ঘোড়ার ডিম করাইলো, ভাইয়ের সূত্রের কোনো ঠিক নাই, ঠিক আছে? এবার বলো তো, এই সূত্র আর এই সূত্র কি আলাদা সূত্র? আমি এইখানে টি এর উপরে পাওয়ারটা রাখছি, পি এরটাকে সরাইছি, আর এরা কি করছে পি এর উপরে রাখছে, টি এরটাকে সরাইছে। তাহলে টি এরটাকে যদি সরাই গামা, তাহলে গামা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 1 মাইনাস গামা বাই নিচে গামা আসবে, আর গামা বাই গামা তো 1 হবে, তাহলে তখন এই সূত্র। তাহলে আলটিমেটলি এখানে বলো তো কয়টা সূত্র? 3টা। এটা মূল সূত্র, তারপর সেখান থেকে এই একটা সূত্র আর এই একটা সূত্র। এখন দুইটা মাথার মধ্যে রাখতে যাবে না, দুইটা মাথার মধ্যে রাখলে দেখবা কোনোটাই নেই, ঠিক আছে? এবং কনফিউশন তৈরি হবে। এই কারণে যেটা সহজে মনে থাকে এই কারণে আমি এই সূত্রটা দিছিলাম, ঠিক আছে? কোনো কোনো বইতে এটা আছে, কোনো কোনো বইতে এটা আছে, এখন স্টুডেন্টরা লিখতে গিয়ে সূত্র উল্টাপাল্টা করে ফেলে। তো এই কারণে সূত্র একটা মনে রাখবা, আর সেটা হচ্ছে পাটালি গুড়, ঠিক আছে? মনে থাকবে এখন? ওকে, এবার বলো আমার, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ, তাপমাত্রা, আয়তন তিনটারই তো চেঞ্জ হচ্ছে, তাই না? তা আমি যদি তিনটার মাধ্যমে, চাপ, আয়তন, তাপমাত্রা তিনটার মাধ্যমে যদি সূত্র লিখি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? মনে করো গ্যাসটা ছিল হচ্ছে এরকম, যে এই হচ্ছে পাত্র, এই পাত্রে আদি অবস্থায় গ্যাস ছিল এরকম, এবার চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে মনে করো চাপটাকে একটু বাড়ানো হইলো, সাপোজ চাপটাকে একটু বাড়ানো হইলো, চাপটাকে বাড়াইলে আয়তনটা কমে যাবে। আগে আয়তনটা ছিল V1, চাপ ছিল P1, তাপমাত্রা ছিল T1। এখন চাপটাকে মনে করো একটু বাড়ানো হইলো, তাহলে চাপ বাড়ায় করা হইলো P2, আয়তন কমে হয়ে গেল V2, তাপমাত্রা চেঞ্জ হয়ে গেল T2। এবার আমি চাচ্ছি এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে, P1 V1 T1 P2 V2 T2, এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে? এখন অনেকের কাছে মনে হইতে পারে সম্পর্কটা এরকম হবে, P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। এখন কথা হচ্ছে এরকম সূত্রটা হবে, এটা আমরা বুঝলাম কিভাবে? এটা তো ধারণার উপরে লিখলাম, কারণ এটা আমরা ওই ফার্স্ট পার্টে 10 অধ্যায়ে লিখছি। তো ফার্স্ট পার্টে 10 অধ্যায়ে তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া শিখি নাই, তখন আমরা এই সূত্রটা লিখছিলাম, এই সূত্রটা এভাবে তখন আমরা লিখছিলাম যে চাপ, আয়তন, তাপমাত্রা তিনটারই যদি চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখে থাকি, কোনোটা যদি কনস্ট্যান্ট না থাকে। তো কথা হচ্ছে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও সূত্রটা ওই একই রকমই হবে, কারণ তিনটাই তো পরিবর্তন হচ্ছে। তাহলে তিনটা পরিবর্তন হচ্ছে, সমচাপ না, সম আয়তন না, সমউষ্ণ না, তাহলে তিনটাই পরিবর্তন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এটা রুদ্ধতাপীয় হতে পারে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি পরিবর্তন হয় তাহলে সূত্রটা এরকম হবে। এখন কনফিউশনটা হচ্ছে কি, আচ্ছা কোনো গামা টামা আসবে না? এখানে তো PRV এর জন্য গামা আসলো, TRV এর জন্য গামা আসলো, PRT এর জন্য গামা আসছে, তো এখানে কি PVT, এখানে কোনো গামা টামা থাকবে না? তো তুমি দেখো আমরা একটু প্রমাণ করে দেখি গামা টামা থাকে কিনা। তুমি যে কোনো দুইটা সূত্র লেখো, যে কোনো দুইটা সূত্র, PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, এটাকে বললাম K1, 1 নং সমীকরণ। আর পরেরটাই আমরা লিখি TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক K2, এটাকে আমরা বললাম 2 নং সমীকরণ।
এবার একটা কাজ করো তো, 1কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও তো, ভাগ দিয়ে দাও, সমন্বয় করো, সহজ কথা। তাহলে পি ভি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, দেখো এটাকে ভেঙে লিখতেছি, ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার মাইনাস 1 K1 ডিভাইডেড বাই হচ্ছে K2 ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কাটাকাটি। তুমি যে কোনো দুইটা সূত্র নিবা, যে কোনো দুইটা সূত্র দেখবা গামায় গামায় সব বাদ, কোনো গামা থাকবে না। তাহলে এবার আসো দেখো পি ভি ইনভার্স, তাহলে ভি উপরে চলে গেলে ভি, আর নিচে কি টি, K1 বাই K2 মানে তো একটা কে কনস্ট্যান্ট, তাহলে পি ভি ডিভাইডেড বাই টি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। তাহলে এবার বলো প্রমাণ পাইছো কিনা যে সূত্র এটা হবে। আরও একটা ভাবে প্রমাণ করা যায়, কিভাবে দেখো, প্রথম ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি আদর্শ গ্যাসের সূত্র লিখো, ধরো এখানে মোল সংখ্যা n, বলো তো এখানে মোল সংখ্যা কত, n, একই মোল, আমি কিন্তু চাপ আয়তন তাপমাত্রা চেঞ্জ করছি, গ্যাসের পরিমাণের বা মোল সংখ্যার কোনো চেঞ্জ করি নাই। তাহলে এই ক্ষেত্রে যদি সূত্র লিখি তাহলে P1 V1 nR T1, দ্বিতীয় ক্ষেত্রে যদি সূত্র লিখি P2 V2 nR T2। আদর্শ গ্যাসের সূত্র সব সময় খাটে, কোন প্রক্রিয়া ডাজ নট ম্যাটার। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় লিখলাম, বলো এই দুটো সমীকরণ দেখে কি করতে ইচ্ছা করতেছে, ভাগ করতে করো, P1 V1 ডিভাইডেড বাই P2 V2 nR T1 ডিভাইডেড বাই nR T2, nR nR কাটাকাটি, অতএব P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। এই যে দুইভাবেই কিন্তু দেখাই দিলাম। তাহলে চাপ আয়তন তাপমাত্রা তিনটারই যদি চেঞ্জ হয় আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। কোনো গামা আসবে, গামা আসবে কোনো না, ওকে চলো হয়েছে। এবার কি করতে হবে, নিয়ম রক্ষা ম্যাথ করতে হবে। তো লিখো, একটি গ্যাস চেম্বারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 atm চাপে 100 কেজি পার মিটার কিউব ঘনত্বের CO2 গ্যাস আছে। হঠাৎ করে গ্যাসের চাপ 2 atm বাড়ানো হলো। 1 নম্বর প্রশ্ন, পরিবর্তিত তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা কত হবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাসের ঘনত্বের কোনো পরিবর্তন হবে কিনা, ঘনত্বের কোনো পরিবর্তন হবে কিনা, বা হলে কি রূপ পরিবর্তন হবে আর কি, এটুকু লিখলেই হবে। একটা গ্যাস চেম্বার মানে সিলিন্ডার সাপোজ, তো সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, বলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস কয় পারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক, তাহলে গামার মান কত, 1.33, এটুকু বুঝে গেছি। এবার বলতেছে কত তাপমাত্রায় ছিল, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত চাপে, 4 বায়ুমণ্ডলীয় চাপে, 4 atm চাপে, কত ঘনত্ব, 100 কেজি পার মিটার কিউব ঘনত্ব। এবার কি করা হয়েছে, হঠাৎ করে চাপ 2 atm বাড়ানো হয়েছে। এই হঠাৎ করে, এই যে ছোট্ট একটা কথা, এই কথার বেশ বড়সড় একটা গুরুত্ব আছে এই ম্যাথের ক্ষেত্রে। এই হঠাৎ করে এটা বললেই আমি বুঝবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হঠাৎ করে কেন হঠাৎ করে, কোন কারণে, সময়ের মানটা খুবই কম, ঘটনাটা ঘটছে খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে, তাহলে হঠাৎ করে। তো ক্ষুদ্র সময় ব্যবধানে ঘটলে কি সুবিধা, দেখো আমি তোমাদের বলছিলাম যে প্র্যাকটিক্যাল আইডিয়াল আইসোলেটেড সিস্টেম বাস্তবে পাওয়া যায় না। তা আমরা যদি কোনো একটা আইসোলেটেড সিস্টেমের কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে সময় ব্যবধানটাকে কম বিচার বিবেচনা করতে হবে। যদি দীর্ঘ সময় ব্যবধান চিন্তা করি তাহলে সেটা আর আইসোলেটেড মানে রুদ্ধতাপীয়, সহজ কথায় রুদ্ধতাপীয় বা বিচ্ছিন্ন আর থাকে না। মানে ওই থার্মোফ্লাক্সের উদাহরণ দিয়েছিলাম, বলছিলাম যে তুমি 10 মিনিট পরে 15 মিনিট পরে চা খাবা, তুমি যেমন গরম চা থার্মোফ্লাক্সে রাখছিলা সেরকম গরম চাই তুমি পাবা, কিন্তু তুমি যদি 2 দিন পরে গিয়ে চা খাও তাহলে সেটা কি আর পাবা? তাহলে এই যে দীর্ঘ সময় ব্যবধানে তাপের আদান প্রদান হওয়ার একটা সুযোগ পাইছে। 2 মার্কের প্রশ্ন আসে কিন্তু, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেন হঠাৎ করে বা খুব অল্প সময় ব্যবধানে সংগঠিত হতে হবে? কারণ দীর্ঘ সময় যদি সংগঠিত হয় তাহলে তাপের আদান প্রদান হওয়ার, তাপের বিনিময় হওয়ার সুযোগটা পাই, ওই সুযোগটা আমি দিব না।
তো এর জন্য হঠাৎ করেই সংগঠিত হতে হবে। তাহলে এইভাবে বুঝবো, হঠাৎ করে উল্লেখ থাকলে বুঝবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি কি দেওয়া আছে দেখো, চিত্র যেহেতু এখানে আঁকা আছে, দেখো একটা চিত্র আঁকা আছে না, তো এটাই আর কি, এই কারণে আমি চিত্র আলাদা করে আঁকতেছি না, মানগুলা লিখতেছি। P1 হচ্ছে 4 atm, T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো একবারে লিখি 300 কেলভিন। এবার চাপ 2 atm বাড়ানো হয়েছে, তাহলে P2 এবার কত বলো তো? 6 atm। 1 নম্বর প্রশ্ন বলতেছে পরিবর্তিত তাপমাত্রা মানে T2টা কত, আয়তনের কথা বলে নাই। তাহলে P1 T1 P2 T2, তার মানে কোন সূত্র? P আর T এর সূত্র কোনটা? পাটালিগুড়। আচ্ছা, তাহলে সূত্রটা হচ্ছে P1 T1 গামা 1 মাইনাস গামা, P2 T2 গামা 1 মাইনাস গামা। একটু খেয়াল করো, দেখো T2 এর মানটা কিন্তু বের করতে বলছে, যার মানটা বের করতে বলছে তার উপরে পাওয়ার আছে, এটা না খুব একটু ঝামেলা। যার মান বের করতে বলছে তার উপরে পাওয়ার থাকলে খুব মানে কষ্ট হয় মান বের করতে গেলে। তো আমরা দেখো কিভাবে মানটা বের করব। তুমি একটা কাজ করবা, টি এর গুলাকে এক পাশে নিবা, পি এর গুলাকে এক পাশে নিবা, সুবিধা হবে তোমার। তাহলে তুমি একটা কাজ করো, T1টাকে ওই পাশে নাও, ওই পাশে নিলে T2 এর নিচে চলে যাবে T1 আর পাওয়ারে হচ্ছে গামা 1 মাইনাস গামা। P2টাকে এই পাশে নিয়ে আসলে P1 ডিভাইডেড হচ্ছে P2। এবার দেখো T2টা বের করবা কিন্তু তার উপর পাওয়ার আছে, তো তুমি এই পাওয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও, বলো কি হবে? T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P1 ডিভাইডেড বাই P2। এই পাওয়ারটা ওই পাশে চলে যাবে, a স্কোয়ার ওই পাশে গেলে 1 ডিভাইডেড বাই 2 মানে রুট হয়, ঠিক তেমনি একইভাবে এই পাওয়ারটা ওই পাশে গেলে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা হবে। T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু এইটা, আমি তো T2 বের করতে চাই, তাহলে একবার এর সাথে গুণ হচ্ছে T1। এইবার তুমি একটু কষ্ট করে মানগুলো বসাও। P1 এর মানটা কত? 4, P2 এর মানটা 6, গামা হচ্ছে 1.33 ইন্টু T1 হচ্ছে 300। হিসাব নিকাশ করবা 300 কেলভিন, এটা হিসাব নিকাশ করলে দেখবা 331 দশমিক মেবি 75 কেলভিন আসবে, সকলের একজনের এরকম আসছিল আর কি। তো এইটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, পরিবর্তিত তাপমাত্রা। বলো সহজ কিনা? এই টাইপের ম্যাথ আমরা 10 অধ্যায় করছি, ফার্স্ট পার্টে 10 অধ্যায় করছি, কিন্তু সেখানে গামা ছিল না। ঠিক আছে, এবার জাস্ট গামা দিয়ে। ইশাক স্যারের বইতে ওই যে একটা গামার ম্যাথ ছিল, তো ওই গামার ম্যাথটা আসলে ওই অধ্যায়ের ম্যাথ না, এই অধ্যায়ের ম্যাথ। এবার তো পারা যাবে নাকি ওটা? এবার 2 নম্বরটা আসো। 2 বলতেছে গ্যাসের ঘনত্বের কোনো পরিবর্তন হবে কি না। তো গ্যাসের ঘনত্বের তুমি বলো কোনো পরিবর্তন হবে কি না, আগে সেটা বলো। চাপ আয়তনে চেঞ্জ হয়েছে না? আয়তনের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আয়তনের তো চেঞ্জ হয়েছে, আর তুমি বলতে পারো ভাই আয়তন যদি কনস্ট্যান্ট থাকে, কখনোই থাকতে পারবে না। কেন? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আয়তনের চেঞ্জ হবে। যদি আয়তন কনস্ট্যান্ট থাকতো তাহলে সেই প্রক্রিয়া রুদ্ধতাপীয় না, সেই প্রক্রিয়া সম আয়তন প্রক্রিয়া। তাহলে আয়তন যদি পরিবর্তিত হয় তাহলে একক আয়তনের ভরটাও চেঞ্জ হয়েছে, তার মানে ঘনত্বটাও চেঞ্জ হয়েছে। এখন ঘনত্বের মানটা তাহলে আমরা কিভাবে বের করতে পারি? 2টা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2, এটা আমরা লিখব। এখন এইখান থেকে তো V বের হবে, তোমার কি দেখো তো আগের V1 কি বলে দেওয়া আছে? আগের আয়তন, আগের আয়তন না বরঞ্চ আগের ঘনত্বটা অর্থাৎ ρ1 বলে দেওয়া আছে 100 কেজি পার মিটার কিউব, এটা বলে দেওয়া আছে। তাহলে তোমার এই সূত্র থেকে V1 কে তাড়াইতে হবে, ρ1 কে আনতে হবে, V2টাকে তাড়াইতে হবে, ρ2টাকে আনতে হবে। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব, তাই না? ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক কেমন? দেখো তুমি চিন্তা করো, এই হচ্ছে চিত্র, গ্যাস সিলিন্ডার এরকম, ভেতরের গ্যাসের পরিমাণের ভরের মোল সংখ্যার আমি কোনো চেঞ্জ করছি? তাহলে যা ছিল তাই আছে, অর্থাৎ এমটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে রো এর সাথে ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। আমি এখান থেকে ভি সরাই রো আনতে চাই, কি করব বলো? P1 ডিভাইডেড বাই ρ1 T1 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই ρ2 T2। এবার তুমি মান বসাবা। P1 এর মান 4 atm, ρ1 এর মান 100, T1 এর মান 300 কেলভিন, P2 এর মান 6 atm, ρ2 এর মান বের করতে চাই। T2 এর মান আমরা আগে পাইছি এই যে 331.75। এইখান থেকে এবার হিসাব নিকাশ করে ρ2 এর মান বের করবা, তুমি দেখবা এবার বাড়ছে নাকি কমছে সেটা তুমি দেখবা। তারপরে তুমি সেখান থেকে পরিবর্তন অর্থাৎ ডেল রোটা এটা বের করবা, পরিবর্তনটা এটা বের করবা, কি পরিবর্তন হবে, বোঝা গেছে? এবার মাথা কাটা বলো তো আর কোনভাবে করা যেত এটা, আর কোনভাবে করা যেত? এখানে লিখতেছি দেখো, P1 V1 গামা, P2 V2 গামা, তাই না? ভি থাকবে না, কি আসবে? রো। তাহলে ভি এর সাথে রো এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে P1 ডিভাইডেড বাই ρ1
গামা ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই রো টু গামা। P1 P2 জানি, রো 1 জানি, রো 2টা বের করব। এবার তুমি রো 2টা এখান থেকে বের করে দেখো, এখান থেকে মান যেটা আসবে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি এখান থেকে মান সেটাই আসবে। তো যার যেটা ভালো লাগে করবা। এক্ষেত্রে যেহেতু তুমি তাপমাত্রা বের করতেছো, তো তাপমাত্রা বের করে করলেই হলো। আর যদি মনে করো না তাপমাত্রা বের করে করবা না, আয়তনের সূত্র থেকেই তুমি ঘনত্ব নিয়ে আসবা, তাহলে এইভাবেও তুমি আনতে পারো, কোনো ব্যাপার না। বোঝা গেছে? এই পাঁচটুকু মুসলাম। বুয়েটে এখান থেকে একটা ম্যাথ আসছিল একবার, দেখি এটা দিচ্ছি তোমরা করবা, যে যে পারবে তার তার ছুটি আজকে। একটি টায়ার হঠাৎ করে ফেটে গেল, হঠাৎ করে ফেটে গেল। টায়ারের ভেতরের চাপ ও তাপমাত্রা ছিল 2 atm ও 15 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন হচ্ছে ফেটে যাওয়ার মুহূর্তে চূড়ান্ত তাপমাত্রা কত? কিভাবে ফেটে গেছে? হঠাৎ করে ফেটে গেছে। বুঝে গেছি রুদ্ধতাপীয়? তো কার আর কার মধ্যে সম্পর্ক দেখো, বোঝো, চাপ আর তাপমাত্রা। তো দেখো একটু চিত্র আঁকি। এই যে টায়ার, এই টায়ারের ভেতরে চাপ ছিল P1, কত atm? 2 atm। ওকে, গ্যাসের তাপমাত্রা কত ছিল টায়ারের ভেতরে? 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াসকে একবারে 288 কেলভিন একবারে লিখলাম। টায়ারটা ঠাস করে ফেটে গেছে হঠাৎ করে। ফেটে যাওয়ার পরে টায়ার, এই যে ফেটে যাওয়ার পরে এই হচ্ছে টায়ার, এই যে টায়ার ফেটে গেছে, এই ফেটে এখান থেকে হাওয়া সব বের হয়ে গেছে। ঠিক আছে, ফেটে যাওয়ার পরে চূড়ান্ত তাপমাত্রা, মানে ফেটে যাওয়ার মুহূর্তে, পরে না আসলে, মুহূর্তে চূড়ান্ত তাপমাত্রা T2 বের করতে বলছে, আর কোনো ডাটা দেওয়া নেই। এটুকু বুঝে গেছি রুদ্ধতাপীয়, এবং এখান থেকে T2 এর মানটা বের করতে হবে। P1 T1 P2 T2, T2 এর মানটা বের করতে চাই। P2 যদি জানা না থাকে কোনোভাবে কি T2 বের করা যাবে? ঠিক আছে, P2 1 atm। কে বলছে এটা? কেউ বলছে P2 1 atm? সেটা কেউ বলছে? আমি বুঝলাম কিভাবে? ফেটে গেছে। তাহলে ফেটে যাওয়ার পরে এর ভেতরে কিন্তু আর এক্সট্রা কোনো প্রেসার নেই। ঠিক আছে, তাহলে বাইরের যা চাপ, বাইরের যা প্রেসার, ভেতরের প্রেসারটাও তাই। তাহলে P2 ইকুয়াল টু হচ্ছে 1 atm। দেখো আমি আরেকটু বলি, এই টাইপের ম্যাথ আরও হতে পারে। অনেক সময় বলবে যে একটা সিলিন্ডারের উপরে ভার চাপানো ছিল, পিস্টনের উপর ভার দেওয়া ছিল, বলা হবে হঠাৎ করে ভারটা অপসারণ করা হইল, বা ধীরে ধীরে ভারটা অপসারণ করা হইলো। যদি বলে ধীরে ধীরে ভার অপসারণ করা হইলো, ধীরে ধীরে মনে করো চেঞ্জ করা হইলো, তাহলে সেটা কিন্তু সমস্যা। আর যদি বলে হঠাৎ করে, রুদ্ধতাপীয়। তা আমি সাপোজ চাপটাকে অপসারণ করলাম, ভারটাকে অপসারণ করলাম, মানে একটা পিস্টনের উপর 2টা ইট রাখছিলাম, ভারটাকে অপসারণ করে দিলাম, তাহলে বলো তো এখন ওই গ্যাসের চাপ কত? গ্যাসের চাপ কত? 1 atm। কারণ ভার ছিল, ভার দিয়ে চাপায় রাখছিলাম, সরায় রাখছি। তাহলে উপরের পরিবেশের চাপ যা, বায়ুমণ্ডলের চাপ যা, গ্যাসের ভেতরের চাপটাও তাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে গ্যাসের চাপ হয়ে যাবে আবার বায়ুমণ্ডলের চাপের সমান, অর্থাৎ 1 atm। তো এরকম কিন্তু থাকবে, তোমার কিন্তু বুঝে নিতে হবে ম্যাথ পড়ে। তাহলে আমাদের বের করতে হবে T2। দেখো ম্যাথ আগের মতোই, আমি আর এক্সট্রা করব না। দেখো এখানে তাকাও, এই লাইন লিখবো, তারপর এই লাইন লিখবো, তারপর এই লাইনে আসবো। আমি একবারে ওই লাইনটাই লিখতেছি। T2 ইকুয়াল টু P1 ডিভাইডেড বাই P2, P1 ডিভাইডেড বাই P2, 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইন্টু হচ্ছে T1। দেখো অনেকে বলতে পারো, এখানে একটু তাকাও, দেখো অনেকে বলতে পারো ভাই এখানে তো এত কাহিনী করে T2 বের করা লাগতেছে, তা আমরা ওই সূত্রটা শিখলে তো ভালো করতাম, যে এই সূত্রে P1 এর উপর পাওয়ার ছিল, P2 এর উপর পাওয়ারটা ছিল। মানে এই সূত্রটাকে যদি আমি এভাবে মুছে লিখতাম, তাহলে 1 মাইনাস গামা বাই গামা, 1 মাইনাস গামা বাই গামা, এরকম থাকতো না? তো তখন দেখো কি সহজে T2 এর মানটা বের করা যেত, এত কাহিনী করার দরকার ছিল না। তো অনেকের কাছে মনে হতে পারে ভাই এই সূত্রটা মনে রাখলেই তো ভালো ছিল। তো কথা হচ্ছে হ্যাঁ ভালো ছিল। তো মনে করো তুমি এই সূত্রটা মনে রাখছো, এবার আমি T2 বের করতে না বলে বললাম P2 বের করো, তাহলে কাহিনী সেই সমান সমান। তো আমি যা বলছি সবসময় সেটা মেনে চলবে আর কি। এখন P1 এর মান 2, P2 এর মান 1,
1 মাইনাস গামা 1.4 ডিভাইডেড বাই 1.4, T1 এর মান 288 কেলভিন। ক্যালকুলেশন করে এখান থেকে T2 এর মানটা বের করবা। গামার মান কত বসাইলাম? 1.4 বসাইলাম। কে বলছে গামার মান 1.4? আমি বুঝলাম কিভাবে? দেখো টায়ারের মধ্যে গ্যাস, কোন গ্যাস? কোন গ্যাস থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। কোন গ্যাস? আগের ব্যাচে বলতেছিল একজন অক্সিজেন। যদি টায়ারের মধ্যে অক্সিজেন থাকে তাহলে করোনা রোগীর জন্য টায়ার খুলে নিয়ে দৌড়াইতা, তাই না? তো টায়ারের মধ্যে অক্সিজেন, চিন্তা করো না, টায়ারের মধ্যে অক্সিজেন না, টায়ারের মধ্যে হচ্ছে বাতাস। আমরা সাইকেলের চাকায় কি ভরি? হাওয়া ভরি, বাতাস ভরি, তাই? তো বাতাসই বলা হয়, যেখানে বাতাসের মূল উপাদানটা বলতে গেলে নাইট্রোজেন। 78 ভাগই হচ্ছে বা 80%টাই হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন কত পারমাণবিক গ্যাস? তো যদি গামার মান ডাইরেক্ট বলে দেওয়া না থাকে, গ্যাসের কথা উল্লেখ করা না থাকে, তাহলে আমরা একটু মাথা কাটায় কষ্ট করে বুঝে নিব যে গ্যাসটা কেমন গ্যাস, কত পারমাণবিক গ্যাস, এবং সেই অনুযায়ী গামার মান। এই বুঝতে পারছো? টায়ারের ভিতর তো আর মনে করো যে অন্য কোনো হিলিয়াম, আর্গন এইসব গ্যাস তো আর ভরা হয় না, দ্বিপারমাণবিক গ্যাসই ভরা হয়। তো এই কারণে দ্বিপারমাণবিক গ্যাসের কথাই আমরা চিন্তা করে নিব। অনেকে বলতে পারো যে ভাই বাতাসে তো কার্বন ডাইঅক্সাইডও থাকে। হ্যাঁ, সেটাও তো হতে পারে। তো কথা হচ্ছে, যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটাকে বিশুদ্ধ বাতাস বলে না, সেটাকে বলা হয় দূষিত বাতাস। তা আমরা কেন দূষিত চিন্তা করব? তুমি একটু বাইরের ইউরোপের বাতাস চিন্তা করো, বাংলাদেশের বাতাস চিন্তা করো না। বুঝতে পারছো? তাহলে এইভাবে ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে হবে। তো বইয়ে যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেইগুলো একেবারে পানি, ডাল ভাত। তো বাসায় গিয়ে সেই ডাল ভাতগুলো খাবা, ঠিক আছে? আমি এই 2টা ভালো খাবার খাওয়াই দিলাম আর কি। যাও।